মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ ভূগোল করাচ্ছি। পেজ নাম্বার চলে এসেছি 121-এ। আর আমি না এবিটিএ এর পুরো কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রতিটা প্রশ্ন উইথ ম্যাপ পয়েন্টিং পুরো অথবা সব কমপ্লিট করছি একটি ভিডিওতে। একটি সেটের পুরো কমপ্লিট, যা দেখলে তুমি মাধ্যমিকে না 100-র মধ্যে 100 পেতে পারো। অতএব তোমার যদি মাধ্যমিকে খুব বেশি নাম্বার পাওয়ার ইচ্ছা থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। কারণ কি, শুধু ভূগোল নয়, সকল সাবজেক্টের পুরো জিস্ট পাবে, পুরো এবিটিএ টেস্ট পেপার সলভ পাবে। এখন তো এভাবে করছি, পরে যখন নতুন টেস্ট পেপার পাবে না, দেখবে পুরো সব পেয়ে যাবে। যা আমি সবার প্রথম দেবো, নির্ভুল দেবো, একদম সঠিক তথ্য, যা তোমাকে অন্য কোথাও পাবে না, তোমার টিউশনি মাস্টারও দেবে না। অতএব তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আজ চলে এসেছি পৃষ্ঠা নম্বর কত জানো? 121, পৃষ্ঠা নম্বর 121, ক্লাস 10 জিওগ্রাফি। দেখো, এবিটিএ টেস্ট পেপার, পেজ নাম্বার 121। দেখো, প্রথম দেখতে পাচ্ছ, নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয় তখন বহন ক্ষমতা কত গুণ বাড়বে? জানো, 64 গুণ। এটা ষষ্ঠ ঘাতের সূত্র, 2⁶। দেখো, ডব্লিউবি হপকিন্স দিয়েছে যে নদীর যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে বহন ক্ষমতা 2⁶ সমান 64 গুণ বাড়বে। ঝুলন্ত পতাকায় কি সৃষ্টি হয়? উত্তরে জলপ্রপাত। কারণ বরফ যেখানে ঝুলে পড়ে সেটা যদি জলে পরিণত হয় তাহলে উপর থেকে জল পড়বে, সেটার নাম হচ্ছে জলপ্রপাত। একটি গ্রিন হাউস গ্যাস হলো, দেখো CO2 কার্বন ডাইঅক্সাইড। দেখো, কার্বন ডাইঅক্সাইড CF CNF, তাহলে এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। অক্ষরেখার মান বাড়ার সূর্যের সঙ্গে পতন কোণের মান কি হয়? ক্রমশ বাড়ো। পৃথিবী তো এরকম গোল রাউন্ড, এবার মাঝে নিরক্ষরেখা 0 ডিগ্রি, সেখানে লম্ব হয়ে পড়ে। যত কোণ বাড়বে তত কি করবে? তির্যক ভাবে পড়বে, ক্রমশ বাড়ে। দেখো, সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। দেখো, আটলান্টিক মহাসাগরে ওই কি আছে? হিমরেখা, মানে বরফ গলা জল আর বরফ গলা জলের সঙ্গে স্বাভাবিক সমুদ্রের জলে মিল ঘটে। তারপরে দেখো, কম্পোস্টিং পদ্ধতি নির্মিত হয় জৈব সার। জৈব সার কিভাবে তৈরি হয়? দেখো, জৈব বজ্র পদার্থগুলোকে মাটির তলায় চাপা দিয়ে কম্পোস্টিং করা হয়, সেটা না জৈব পদার্থ দ্বারা বিয়োজিত হয়ে কি করা হয়? জৈব সার তৈরি হয়, সেটাকে কম্পোস্টিং বলে। তারপর দেখো, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম তোমরা জানো, গোয়া। আর বড় যদি বলতো তাহলে তোমরা জানো রাজস্থান। সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া। বিস্তীর্ণ প্লাবনভূমি দেখা যায় কোথায় জানো? গঙ্গা নদীর অববাহিকায়। সবচেয়ে ভারতের বেশি প্লাবনভূমি কোথায় আছে? গঙ্গা নদীর অববাহিকায়। তারপর গাঙ্গেয় সমীহ অঞ্চলে বদ্বীপ অববাহিকায়, গাঙ্গেয় সমীহ অঞ্চলে বদ্বীপ অববাহিকায় দেখো কি বলেছে? পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে কি বলে জানো? ভাঙার বলে। কি বলে? ভাঙার বলে। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে জানো? উত্তর হচ্ছে, জানো তোমরা, দক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। সবচেয়ে জল হয় কূপ ও নলকূপ দ্বারা। ভারতের সবচেয়ে বেশি জলসেচ করা হয় কোন পদ্ধতিতে? তোমরা জানো, কূপ ও নলকূপ। যেটা কূপ খনন করে স্যালো যেটাকে বলে, সেটাকে বলে কূপ নলকূপ। তাহলে সারা ভারতে সবচেয়ে বেশি জলসেচ করা হয় কূপ ও নলকূপ দ্বারা। কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কোথায় জানো? দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। ভারতে একমাত্র কৃষ্ণ মৃত্তিকা কোথায় রয়েছে? দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। ভারতে কফি গবেষণাগারের নাম কি? চিকমাগালুর। ভারতে কফি গবেষণাগারের নাম তোমরা জানো সবাই, দক্ষিণ ভারতে রয়েছে, কর্ণাটকে চিকমাগালুর। তারপর হচ্ছে ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের প্রযুক্তির রাজধানী কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। ভারতের প্রযুক্তির রাজধানী কাকে বলা হয়? এবার দেখো 14 নম্বর, যে সংস্থা ভারতের ভূবৈচিত্র্য মানচিত্র তৈরি করে তা হলো, জানো তো, SIO। ভারতের ভূবৈচিত্র্য মানচিত্র তৈরি করে। ভূবৈচিত্র্য মানচিত্র বলতে কি, আমরা যে মানচিত্রগুলো ব্যবহার করি সেগুলো কে তৈরি করে? SIO। এবার দেখো সত্য মিথ্যা। উৎপাটন ক্রিয়া হলো বায়ুর ক্ষয় কার্যের প্রক্রিয়া। দেখো, উৎপাটন কি, মানে একটা জিনিস তুলে নিয়ে চলে যাবে, সেটা বায়ু কিন্তু করতে পারে না। হিমবাহ করতে পারে, নদী করতে পারে, বায়ু কিন্তু করতে পারে না উৎপাটন। ভ্যান অ্যালান বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে। হ্যাঁ, ভ্যান অ্যালান ম্যাগনেটোস্ফিয়ারে কি হয়? ভ্যান অ্যালান বিকিরণ দেখা যায়, যার জন্য কি হয়? ওই মেরুজ্যোতিটতি সৃষ্টি হয়। তারপর ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মূল বৈশিষ্ট্য কি তোমরা জানো? ভূমধ্যসাগরীয় অঞ্চলে মূল বৈশিষ্ট্য হলো শীতকালে বৃষ্টিপাত হয়, তাহলে এটা ভুল। একই সময় মুখ্য জোয়ারের প্রতিবাদের স্থানে গৌণ জোয়ার হয়। মুখ্য জোয়ার কাকে বলে? চাঁদের দিকে যে জোয়ারটা হয়, চাঁদ রয়েছে, চাঁদ পৃথিবীর যেদিকে থাকে সেদিকে যে জোয়ার মুখ্য জোয়ার, তার বিপরীত দিকে গৌণ জোয়ার। তাহলে চাঁদের বিপরীত দিকে কি হয়? মৌখ জোয়ার। তাহলে একই সময় মুখ্য জোয়ারের প্রতিবাদের স্থানে গৌণ জোয়ার, এটা কিন্তু সত্য। ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসেবে চাষ করা হয়। দেখো, গম চাষ করা হয় প্রধানত কখন তোমরা জানো? শীতকালে। শীতকালে যে ফসল চাষ করা হয় তাকে বলা হয় রবি শস্য। এখানে বলেছে খারিফ শস্য, তাহলে এটা মিথ্যা। তারপর দেখো, ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে। ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে হচ্ছে উত্তরপ্রদেশে, 19 কোটি মতন।
কিন্তু বিহারে কি জনঘনত্ব সবচেয়ে বেশি। তাহলে ভারতের সবচেয়ে বেশি লোক কোথায় বাস করে? তোমরা জানো ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে উত্তরপ্রদেশে, কিন্তু জনঘনত্ব এখানে ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে, এটা মিথ্যা। রেড পান্ডা হলো প্যাসিভ, রেডার হলো প্যাসিভ সেন্সর না, রেডার হচ্ছে অ্যাক্টিভ, রেডার নিজে থেকে কাজ করতে পারে, রেডার হলো অ্যাক্টিভ সেন্সর, এটা প্যাসিভ সেন্সর নয়। তারপর দেখো শূন্যস্থান পূরণ, যে প্রক্রিয়া প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির উপর পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত শক্তি। তাহলে ভূপৃষ্ঠের উপরে যে শক্তি কাজ করে তার নাম হচ্ছে বহির্জাত শক্তি। দেখো ড্যাশ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি। বাবা বুদান পাহাড়, বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ, 2 দাগেরটা দেখো, বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি। বৈপরীত্য দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরে। বৈপরীত্য কোন স্তরে দেখা যায়? ট্রপোস্ফিয়ার স্তরে। তারপর দেখো তারপরটা বলেছে সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হলো, দেখো সমুদ্র তরঙ্গ জল চলে প্রধানত কিসের জন্য? বায়ু প্রবাহের জন্য। সমুদ্রের উপরে জোরে বায়ুতে চলে, সে বায়ু কি করে? সমুদ্রের উপরে জলকে ঠেলে নিয়ে চলে, তাহলে হচ্ছে বায়ু প্রবাহ প্রধান শক্তি। ড্যাশকে কমলালেবুর শহর বলে, দেখো কাকে কমলালেবুর শহর বলে তোমরা জানো? নাগপুরকে। নাগপুরকে কি বলে? কমলালেবুর শহর বলে। শিল্পে শিল্প বলা হয় লৌহ ইস্পাতকে, কেন জানো? যত যন্ত্রপাতি আছে সব তৈরি হয় লৌহ ইস্পাত দিয়ে, অতএব শিল্পের শিল্প হচ্ছে লৌহ ইস্পাত, লৌহ ইস্পাত ছাড়া কোনো শিল্প সম্ভব নয়। 1 কোটির বেশি জনসংখ্যা শহরকে মেগা সিটি বলে। 1 কোটির যদি বেশি লোক সংখ্যা থাকে তাহলে সেই শহরকে কি বলে? মেগা সিটি বলে, মেগা সিটি। দেখো উচ্চগতি পার্বত্যগতি নদীর প্রধান কাজটি হলো ক্ষয় কার্য। দেখো উচ্চগতি বা পার্বত্যগতিতে নদী প্রধান কি কাজ করে? ক্ষয় কাজ করে, ক্ষয় কাজ করে। দেখো উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময় বৈপরীত্য তাপ সৃষ্টি হয়? বৈপরীত্য তাপ সৃষ্টি ঘটে উত্তর শান্ত অবস্থা, শান্ত। দেখো বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন? উত্তর হচ্ছে বান ডাকলে কি হয়? জলোচ্ছ্বাস বেড়ে যায়, মানে প্রচুর জল বেড়ে যায়, তাহলে জলোচ্ছ্বাস হয়। বজ্রপদার্থ কি? দেখো মানুষের অপ্রয়োজনীয় পদার্থ, মানুষ যদি ব্যবহার না করে সেটাকে ফেলে দেয়, সেটাকে বলা হয় বজ্রপদার্থ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখো। এটা আমরা জানি গঙ্গা ব্রহ্মপুত্র নদী। গঙ্গা নদী আর ব্রহ্মপুত্র নদী নিলে আমাদের যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মাঝে যে বটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কি? উত্তর হচ্ছে ম্যানগ্রোভ বন। কোন দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাইকে যুক্ত করেছে? দেখো মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই যুক্ত করা রেলপথের নাম হীরক চতুর্ভুজ। যদি সড়ক পথ বলতো তাহলে সোনালী চতুর্ভুজ, তাহলে এটা হচ্ছে হীরক চতুর্ভুজ। তারপর হচ্ছে পিক্সেল কি? তোমরা জানো পিক্সেল হচ্ছে উপগ্রহ চিত্র, উপগ্রহ থেকে যে চিত্র তোলে তার ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে। তাহলে উপগ্রহ চিত্রের পিক্সেল কি? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি বলে? পিক্সেল বলে। দেখো মেলানোটা কি আছে? দেখো প্লায়া হচ্ছে কি? বায়ুর জলধারা মিলিত ক্ষয়কার্য হচ্ছে প্লায়া, বায়ু জলধারার মিলিত ক্ষয়কার্যকে বলা প্লায়া। স্যাডলার পিক, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা দ্বীপ আছে সেই দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম স্যাডলার পিক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডলার পিক। নবসেবা হচ্ছে ভারতের আধুনিক প্রযুক্তি বন্দর, এটার আরেক নাম হচ্ছে জওহরলাল নেহরু বন্দর। নবসেবা কি? ভারতের আধুনিক প্রযুক্তি বন্দর, এর আরেক নাম কি? নবসেবা বন্দর, জওহরলাল নেহরু। মহানদী প্রকল্প রয়েছে কোথায় জানো? হীরাকুদ বাঁধে। মহানদীর উপর যে প্রকল্প যে তার নাম হচ্ছে হীরাকুদ বাঁধ। মহানদীর উপর যে প্রকল্প যে তার নাম কি? হীরাকুদ বাঁধ। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন চলে আসি। দেখো 2 নম্বরের প্রশ্ন প্রথম হচ্ছে খরস্রোত কাকে বলে? দেখো নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা উলম্বভাবে অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে উপত্যকায় একাধিক ধাপ বা সিঁড়ির সৃষ্টি হয় এবং জলস্রোত ধাপে ধাপে নিচে নেমে আসে, একে খরস্রোত বলে। তাহলে নদীর পথে কঠিন কোমল শিলা উলম্বভাবে, মানে একটা পর ধাপে ধাপে কঠিন শিলা উলম্বভাবে অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা দ্রুত ক্ষয় হয়। তাহলে নদীতে কোমল শিলা কঠিন শিলা রয়েছে, তাহলে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা তাড়াতাড়ি হবে। তার ফলে কি হবে? নদী উপত্যকায় একাধিক ধাপ সৃষ্টি হয়, সিঁড়ির মতো ধাপ। তাহলে জল যদি সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে আসে তার নাম হচ্ছে খরস্রোত, তাকে কি বলে? খরস্রোত। এরপর হচ্ছে ড্রামলিন কাকে বলে? দেখো ড্রামলিন হলো হিমবাহ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট উল্টোনো নৌকা বা চামচের ন্যায় ভূমিরূপ। হিমবাহে বহির্দৌত বিভিন্ন আকারে নুড়ি, বালি, পাথর, কাদা পর্বতের পাদদেশে বহির্দৌত সময়ে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা আটখানা ডিম বা চামচের আকৃতি যে ভূমিরূপ গঠন করে তাকে কি বলা হয়? তাকে ড্রামলিন বলে। তাহলে ড্রামলিন কাকে বলে? দেখো ড্রামলিন হলো হিমবাহ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট উল্টানো নৌকা বা চামচের মতো ভূমিরূপ। হিমবাহে বহিত বিভিন্ন আকারে, হিমবাহ যে বহন করে যায় তার বিভিন্ন আকারের নুড়ি, কাকর, বালি, পাথর, কাদা পর্বত্তর পদদেশে বহির্দৌত সমভূমিতে সঞ্চিত হয়ে যে উল্টোনো নৌকা বা আটখানা ডিমের চামেচ আকৃতি ভূমিরূপ তাহলে তৈরি করে তার নাম হচ্ছে ড্রামলিন। এরপরে দেখো স্থলবায়ু কি? মূলত সন্ধ্যেবেলার পর থেকে সারা রাত্রি
স্থলভাগের দিক থেকে, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে, তাহলে সন্ধ্যাবেলার পর থেকে না স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে স্থলবায়ু বলে। তাকে কি বলে? স্থলবায়ু বলে। চিনুক। দেখো উত্তর আমেরিকার রকি পর্বতের প্রতিবাদ ঢালে, তাহলে উত্তর আমেরিকায় যদি দেখা যায় রকি পর্বত আছে, সে তার প্রতিবাদ ঢালে বরাবর আর্দ্র বায়ু উপরে উঠে বৃষ্টিপাত ঘটিয়ে অনুবাদ ঢালে নেমে এসে উষ্ণ শুষ্ক বায়ু রূপে প্রবাহিত হয়। তাহলে আর্দ্র বায়ু কি করে? অনুবাদ ঢালে বৃষ্টিপাত ঘটিয়ে প্রতিবাদ ঢালে শুষ্ক বায়ু রূপে প্রবাহিত হয়। এই উষ্ণ শুষ্ক বায়ুকে স্থানীয় ভাষায় চিনুক বলে। এর আরেক নাম তুষারভক্ষক বায়ু। এর আরেক নাম কি? তুষারভক্ষক বায়ু। বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? দেখো, যে পরিকল্পনার মাধ্যমে কোনো অঞ্চলে সামগ্রিক বিকাশ সাধনের উদ্দেশ্যে অনুকূল প্রাকৃতিক ও জলবায়ুর যুক্ত অঞ্চলে নদীর উপর বাঁধ জলধারা নির্মাণের মাধ্যমে বহুমুখী উদ্দেশ্য পূরণ করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। অর্থাৎ একটা নদীতে যদি বাঁধ দিয়ে জলসেচ করা হয়, মাছ চাষ করা হয়, কৃষিকাজ করা হয়, জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, মানে অনেক কাজ করা হয় যাতে ওই এলাকার লোকের সার্বিক উন্নতি ঘটে, সেই রকম বাঁধকেই বলা হয় কি? বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। দেখো কৃষ্ণ মৃত্তিকা 1 নম্বর, লাভা জমাট বেঁধে সৃষ্ট ব্যাসল শিলা ক্ষয় হয়ে এই মাটিতে তৈরি হয়। তাহলে লাভা জমাট বেঁধে সৃষ্ট ব্যাসল শিলা ক্ষয় হয়ে এই মাটিতে তৈরি হয়। এই মাটিতে টাইটানিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে বলে এর রং কালো হয়। এই মাটি আর এক নাম রেগুর। তাহলে কৃষ্ণ মাটিতে টাইটানিয়াম অক্সাইড থাকে বলে এর রং কালো হয়, আর এর আরেক নাম কি? রেগুর। ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। দেখো, এইসব গাছের শিকড় নদীর জোয়ারের সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মাটি ফুঁড়ে উপরে উঠে যাকে শ্বাসমূল বলে। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। আর একটা দেখা যায় ঠেস মূল দেখা যায়। কি দেখা যায়? ঠেস মূল দেখা যায়। দেখো, এদের বীজ খসবার আগে থেকেই ফলের মধ্য থেকে অঙ্কুরোদ্গত হয়ে থাকে, মাটিতে পড়লে সরাসরি গেঁথে মূল বিস্তার করতে পারে। এছাড়া দেখো, কাণ্ডকে সোজাভাবে ধরে রাখবার জন্য এইসব গাছে ঠেস মূল দেখা যায়। তাহলে এদের জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায়, ঠেস মূল কাণ্ডকে ধরা যায়। তাহলে সুন্দরী গাছে কটা উপযোজন বললাম? 3টে। 1 নম্বর শ্বাসমূল দেখা যায়, 2 নম্বর ঠেসমূল দেখা যায়, 3 নম্বর জরায়ু অঙ্কুরোদ্গম। শ্বাসমূল কেন? মাটিতে অক্সিজেন থাকে না, কিছু দূর গিয়ে মূলের একটা অংশ বাইরের থেকে নিয়ে বায়ু শোষণ করে। ঠেসমূল কেন? কাদা জায়গায় গাছটা পড়ে থাকে, তাই চারিদিক থেকে ঠেস দিয়ে রাখে। আর জরায়ু অঙ্কুরোদ্গম করা, বীজটা নিচে পড়লে নষ্ট হয়ে যাবে, তাই কি করে? বীজটা গাছে থাকতে অঙ্কুরোদ্গম হয়, শিকড়টা মাটিতে গেঁথে যায়, তাহলে বীজ আর নষ্ট হয় না। ঝুম চাষ কি? দেখো, ঝুম চাষ এক কথায় স্থানীয় কৃষি পদ্ধতি বলা যেতে পারে, কারণ পাহাড়ের গা ঘেঁষে যে সকল ঢালু জমি রয়েছে, প্রথমত সেই জমির মধ্যে থাকা সকল জঙ্গলগুলোকে কেটে পুড়িয়ে ফেলা হয় এবং এই পরবর্তী সময় সেই জমির মধ্যে চাষ করা হয়। আর জঙ্গলগুলো কেটে পুড়িয়ে ফেলা হয়, এই জমিতে চাষ করার পদ্ধতির নামই হচ্ছে ঝুম চাষ। জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি? দেখো, জীবিকা নির্বাহে কৃষি হলো এক প্রকারের জীবিকা নির্বাহ কৃষি হলো এর একটি প্রকার যেখানে স্বল্প মাত্রার প্রযুক্তি এবং গৃহস্থের শ্রম ও ক্ষুদ্র উৎপাদনের করা হয়। নিবিড় জীবিকা নির্বাহ কৃষিতে কৃষক সাধারণত সরঞ্জাম এবং আরও শ্রম ব্যবহার করে একটি ছোট জমিতে চাষ করে। তাহলে ছোট জমিতে চাষ করলে তাকে কি বলবে? তাকে বলবে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। শিকড় আলগা শিল্প কি? দেখো, বিশুদ্ধ কাঁচামালের নির্ভর শিল্পগুলির ক্ষেত্রে পরিবহন ব্যয়ের গুরুত্ব অপেক্ষা কম, পরিবহন ব্যয়ের গুরুত্ব অপেক্ষাকৃত কম হয় শিল্পকে কেন্দ্র করে, যেমন উৎস অঞ্চলে গড়ে উঠতে পারে, তেমনি অন্যান্য সুযোগ সুবিধা দূরবর্তী কোনো স্থানে সাবলীলভাবে গড়ে উঠতে পারে। তাই তাই এই প্রকার শিল্পকে শিকড় আলগা শিল্প বলে। তাহলে হচ্ছে কি বলেছে? দেখো, বিশুদ্ধ কাঁচামালের নির্ভর শিল্পগুলি পরিবহন ব্যয়ের গুরুত্ব অপেক্ষা বিশুদ্ধ কাঁচামালের পরিবহন ব্যয়ের গুরুত্ব কম, তাই কি হচ্ছে শিল্প কেন্দ্রগুলো যেমন উৎস অঞ্চলে গড়ে উঠতে পারে, তেমনি অন্য সুযোগ সুবিধা দূরবর্তী কোনো স্থানেও গড়ে উঠতে পারে। তাই এই প্রকার শিল্পগুলোকে শিকড় আলগা শিল্প বলে। যেমন কার্পাস বস্ত্রবয়ন শিল্প। কার্পাস বস্ত্রবয়ন শিল্প কি? একটা শিকড় আলগা শিল্প। তারপরে দেখো, সেন্সর কি? সেন্সর হচ্ছে এমন একটি ডিভাইস। সেন্সর কি? সেন্সর হচ্ছে এমন একটি ডিভাইস যা আমাদের পরিবেশ থেকে বিভিন্ন ধরনের ইনপুট সংগ্রহ করে এবং তার সাপেক্ষে একটি আউটপুট জেনারেট করে এবং তা প্রদর্শন করে। এখানে ইনপুট হিসেবে আমাদের পরিবেশের বিভিন্ন উপাদান কাজ করতে পারে, যেমন আলো, চাপ, তাপ, আর্দ্রতা, গতি ইত্যাদি। ছদ্মরং বা এফসিসি কি? ছদ্মরং বা এফসিসি কি? দেখো, উপগ্রহ চিত্রে প্রস্তুত করবার সময় লক্ষ্যবস্তুর প্রকৃত রঙের বহিঃপ্রকাশ না করে যদি অন্য রং দ্বারা প্রকাশিত করা হয় তখন তাকে ছদ্মরং বা এফসিসি বলে। তাহলে উপগ্রহ চিত্র প্রস্তুত করবার সময় লক্ষ্যবস্তুর প্রকৃত রঙের বহিঃপ্রকাশ না করে যদি অন্য রং দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে ছদ্মরং বলে। এফসিসির পুরো কথা হলো ফলস কালার কম্পোজিট। ফলস কালার কম্পোজিট। দেখো, তাহলে 2 নম্বরের শেষ, এবার 3 নম্বর। মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য লেখো। ধারণা। দেখো, পার্বত্য প্রবাহে নদী বাহিত পাথরগুলির সঙ্গে নদী খাতের সংঘর্ষের ফলে নদী খাতের মাঝে যেসব ছোট ছোট গর্ত সৃষ্টি হয় সেগুলিকে মন্থকূপ নামে অভিহিত করা হয়। পার্বত্য অঞ্চলে নদী প্রবাহে জলপ্রপাতের
জলপ্রবাহের বেগ উপর থেকে নিচে পড়ায় নদীখাতে গর্তকে তাকে বলা হয় প্রপাতকূপ। তাহলে মন্থকূপ কাকে বলে দেখো, পার্বত্য প্রবাহে নদীবাহিত পাথরগুলির সঙ্গে নদীখাতের সংঘর্ষে নদী খাতের মাঝে মানে নদীর মাঝেই যদি কি হয় বড় ছোট বড় গর্ত তৈরি হয় তাকে কি বলা হয়, মন্থকূপ বলা হয়। আর পার্বত্য অঞ্চলে নদী প্রবাহে জলপ্রপাতের তলদেশে বড় হাড়ি আকৃতি গল্প করে হয় তাকে বলা হয় প্রপাতকূপ। দেখো অবস্থান, পার্বত্য অঞ্চলের প্রায় সব নদীতে মন্থকূপ আছে। পার্বত্য অঞ্চলের নদীর তলদেশে যে গর্ত থাকে প্রায় সব জলপ্রপাতের পাদদেশে পদ্ম। তাহলে যেখানে জলপ্রপাত আছে তার তলদেশে কি আছে, প্রপাতকূপ। গঠনের শর্ত দেখো, গঠন নদীর গতিবেগ বাহিত পদার্থসমূহের প্রকৃতি নদী খাতের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে মন্থকূপ গঠন হয়। তাহলে নদীর গতিবেগ বাহিত পদার্থসমূহ প্রকৃতি এবং নদী খাতের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। আর জলপ্রপাতের উচ্চতা এবং নদীর জলের পরিমাণের প্রস্তরখণ্ডের আকার আয়তনের উপর নির্ভর করে প্রপাতকূপ। তাহলে প্রপাতকূপ কি করে, কত জোরে জল পড়ছে, কত নিচে কত জল আছে তার উপর নির্ভর করে আয়তন। বেশিরভাগ মন্থকূপ আয়তনে ছোট হয়, অধিকাংশ প্রপাতকূপ আয়তনে বড় হয়। তাহলে মন্থকূপ ছোট ছোট গর্ত আর প্রপাতকূপ বিশাল আকৃতির গর্ত। মন্থকূপের গভীরতা খুব কম হয়, প্রপাতকূপের গভীরতা বেশি হয়। মন্থকূপের গভীরতা কি হয়, গভীরতা মন্থকূপের কম, প্রপাতকূপের বেশি হয়। মরু অঞ্চলে বালিয়ারি দেখা যায় এখানে। দেখো বায়ু প্রবাহ সঞ্চয় কার্যের ফলে নানা রকম ভূমিরূপ সৃষ্টি হতে পারে, তাকে বালিয়ারি হলো তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ। মরু অঞ্চলে বালির পাহাড়গুলিকে বালিয়ারি বলে। বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে শিলা ধুলি বালি সৃষ্টি হয়, সেগুলি আবার কোথাও কোথাও জমা হয়ে নূতন ভূমিরূপ গঠন করে। বিস্তীর্ণ স্থান জুড়ে উঁচু দীর্ঘ বালিয়ারি স্তূপ গঠিত হয়, তাকে বালিয়ারি বলে। ভূবিজ্ঞানী ব্যাগনল্ড এর মতে দেখো, মরু অঞ্চলে বায়ু প্রবাহের গতিপথের নির্দিষ্ট প্রতিবন্ধকতা বা অসমতল ভূপগতি নির্ভর ছাড়াই চলমান বালিয়ারি স্তূপ গড়ে ওঠে, তাকে বালিয়ারি বলে। বজ্র ব্যবস্থাপনা, পরের প্রশ্ন দেখো, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কম বজ্র উৎপাদন। শিক্ষার্থী শিখবে কিভাবে কম পরিমাণ বজ্র উৎপাদন করতে হয়। তাহলে শিক্ষার্থী কি শিখবে, কিভাবে কম বজ্র উৎপাদন করতে হয়। তারপর দেখো শ্রেণীকক্ষ গৃহকে বর্জ্যমুক্ত করা। শিক্ষার্থী যে শ্রেণীকক্ষ বা ক্লাসে কাজ করে পরিচ্ছন্ন রাখার সঙ্গে সঙ্গে নিজে বাড়িঘর ও বজ্রমুক্ত রাখে তাদের অন্যতম কর্তব্য। বজ্র অপসারণে সাহায্য করা। জমে থাকা বজ্র যথাযথ অপসারণ এবং পুনর্ব্যবহারের জন্য শিক্ষার্থী নিজেকে অন্যকে উদ্বুদ্ধ করবে, নিজেকে এবং অন্যকে কি করবে, উদ্বুদ্ধ করবে। পরিবেশের উপর বজ্র পদার্থের প্রভাব আলোচনা করো। দেখো পরিবেশের উপর বজ্র পদার্থের প্রভাব। বজ্র জল দূষণের একটি প্রধান কারণ। বজ্র কিসের প্রধান কারণ, জল দূষণে। বজ্র থেকে নির্গত দূষকগুলি জলকে বিষাক্ত করে তোলে, যার ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটে। বজ্র থেকে নির্গত দূষকগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বজ্র থেকে নির্গত দূষক পদার্থগুলো কি মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। বায়ু দূষণ। বজ্র থেকে নির্গত দূষকগুলি বায়ুর দূষণের একটি কারণ। বজ্র থেকে নির্গত দূষকগুলির মধ্যে বায়ুকে দূষিত করে, যার ফলে স্বাস্থ্যের সমস্যা হতে পারে। দেখো অপরিকল্পিত নগরায়নের সমস্যাগুলি কি কি। দেখো অপরিকল্পিত নগরায়নের সঙ্গে প্রত্যক্ষ পরিবেশের সমস্যাগুলি রয়েছে। কৃষি জমি কমে যাওয়া, খাবার জল উপযুক্ত পয়ঃপ্রণালী নিষ্কাশন সংকট, বজ্র ব্যবস্থাপনার সমস্যা, পরিবহনের যানজট সংকট ইত্যাদি সংকট সৃষ্টি হয়। বাসস্থানের অভাব। দেখো বস্তি সৃষ্টি, জলবায়ু মাটিতে শব্দ দূষণ, খোলা জায়গায় বিনোদনের অভাব থাকে। ভারতে কৃষি জমি জলসেচের প্রয়োজন কেন, ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজন কেন। দেখো মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা। ভারতে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, তোমরা জানো মৌসুমী বায়ুর প্রভাবে। ভারতে 80% বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবে ঘটে। ভারতে মৌসুমী বায়ু আগমন ও প্রত্যাবর্তন উভয় অনিশ্চিত থাকে। কোনো বছর মৌসুমী বায়ু আগে আসে, আবার কোনো বছর পরে আসে। তাই না, মৌসুমী বায়ু অনিশ্চয়তা রয়েছে, তাই জলসেচ দিয়ে চাষ করা দরকার। বৃষ্টিপাতের অসম বন্টন। ভারতের সর্বত্র বর্ষাকালে সমান বৃষ্টিপাত হয় না। ভারতের যেসব এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ কম, সেখানে সেই অঞ্চলে জলসেচ প্রয়োজন হয়। ভারতে প্রায় 35% এলাকায় জলসেচ দিয়ে চাষ করা হয়। তারপর খরাপ্রবণ এলাকা এবং 18.5% খরাপ্রবণ এলাকা, সেই সমস্ত অঞ্চলে জলসেচ ছাড়া কৃষিকাজ করা সম্ভব নয়। দেখো বৃষ্টির জলের পরিমাণের পার্থক্য। ভারতে সারা বছর সমান বৃষ্টিপাত হয় না। যে বছর কম বৃষ্টিপাত হয় সে বছর কৃষিকাজে জলসেচের প্রয়োজন হয়। তাহলে ভারতের সব বছর সমান বৃষ্টিপাত হয় না, যে বছর কম বৃষ্টিপাত হয় সেখানে কি হয়, জলসেচের প্রয়োজন হয়। শীতকালে বৃষ্টিপাতের অভাব। দেখো মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য অনুযায়ী শীতকালে ভারতে বৃষ্টিপাত খুব কম, ফলে শীতকালে রবি শস্য চাষের জন্য ভারতের জলসেচ প্রয়োজন। শীতকালেও ভারতে চাষ হয় রবি শস্য, তার জন্য কি জলসেচ প্রয়োজন। উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলো লেখো। প্রথম পর্যায় মহাকাশে উপগ্রহ প্রেরণ। তাহলে প্রথমে কি করা হয়, মহাকাশে উপগ্রহ পাঠানো হয়, প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়
দেখো প্রতিফলিত বা বিকৃত সৌরশক্তি গ্রহণ, তাহলে ওর থেকে কি করে সৌরশক্তি, মানে পৃথিবী থেকে যে সৌরশক্তি যায় সেই শক্তিটা কি করে বিকৃত সৌরশক্তি গ্রহণ। তৃতীয় পর্যায়ে ভূপৃষ্ঠের তথ্য পাঠায়, তাহলে ভূপৃষ্ঠে কি করে সেই তথ্যগুলো পাঠায়। চতুর্থ পর্যায়ে সংগৃহীত তথ্যগুলির মাধ্যমে যেসব ভুল ত্রুটি অসম্পূর্ণ থাকে সেগুলি সংশোধন করা হয়, সেগুলো কি করা হয় সংশোধন করা হয়। পঞ্চম পর্যায়ে জিআইএস পদ্ধতির সাহায্যে মানচিত্রে ব্যবহার করা হয়, জিআইএস পদ্ধতির সাহায্যে কি মানচিত্রে ব্যবহার করা হয়। তাহলে উপগ্রহ চিত্রের পর্যায়গুলো কি ছিল, দেখো প্রথম পর্যায়ে মহাকাশে উপগ্রহ পাঠানো হলো। দ্বিতীয় পর্যায়ে কি করে, দ্বিতীয় পর্যায়ে প্রতিফলিত আলোকরশ্মি বিকৃত সৌরশক্তি গ্রহণ করে। তৃতীয় পর্যায়ে কি করে, তৃতীয় পর্যায়ে ভূপৃষ্ঠে তথ্য পাঠিয়ে দেয়। চৌথ পর্যায়ে কি করে, চৌথ পর্যায়ে চিত্রায়ন, সংগৃহীত তথ্যগুলির মধ্যে যেসব ভুল ত্রুটি অসম্পূর্ণ থাকে সেগুলি সংশোধন করা হয়। পঞ্চম পর্যায়ে জিআইএস পদ্ধতির সাহায্যে মানচিত্রে ব্যবহার করা হয়, জিআইএস পদ্ধতির সাহায্যে কি মানচিত্রে ব্যবহার করা হয়। দেখো এবার উপগ্রহ চিত্র ও মানচিত্রের পার্থক্য লেখো। দেখো মানচিত্রের প্রকৃতি, মানচিত্রে দেখো নির্দিষ্ট অঞ্চলে জমির কার্যের মাধ্যমে তথ্য মানচিত্র করা হয়, বৈচিত্র্য মানচিত্র। আর কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সেন্সরের সাহায্যে ক্যামেরার সাহায্যে করা হয় উপগ্রহ চিত্র। মানচিত্র স্বাভাবিক যে মানচিত্র সেটা হচ্ছে মানচিত্র, আর কৃত্রিম উপগ্রহের সাহায্যে সেটা উপগ্রহ চিত্র। তথ্যের গুণমান, মানচিত্রে তো তথ্য সর্বদা নিখুঁত হয় না, মানচিত্রে যে তথ্য সর্বদা নিখুঁত হয় না, আর উপগ্রহ চিত্র সর্বদা নিখুঁত। তথ্যের প্রকৃতি বলেছি, প্রকৃতি অনুসারে নদ নদী জলাশয় উদ্ভিদ জনবসতি যোগাযোগ ব্যবস্থা প্রভৃতিকে দেখানো হয় হচ্ছে স্বাভাবিক মানচিত্র। আর বিষয়গুলি মানচিত্রের রং রেখা প্রতীকের চিহ্নের সাহায্যে চিত্রায়িত করা হয় উপগ্রহ চিত্রে। ভূপৃষ্ঠের সকল তথ্য উপগ্রহ চিত্রে রক্ষিত থাকে, তাহলে উপগ্রহ চিত্রে সব থাকে। তা এই চিত্রে বিষয়সমূহ বিভিন্ন রঙের ব্যবহার করা হয়, রঙের উপস্থাপিত করা হয়। দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দেওয়া, আগেও একটা পেজে ছিল, তবু আমি বলেছি প্রত্যেকটা প্রশ্ন করাবো। তুমি যদি প্রত্যেকটা সেট দেখো না, দেখতে দেখতে একই প্রশ্ন মুখস্থ হয়ে যাবে, অতএব তুমি দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। দেখো হিমবাহ ক্ষয়কার্যের ফলে উঁচু পার্বত্য অঞ্চলে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন বলেছে কোরি বা সার্ক, এরিটি, ইউআকৃত উপত্যকা, হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড, রসের মতানে, ক্র্যাগানটেল, হোয়াল ব্ল্যাক কর্তৃক সার্ক বা কোরি, ইউআকৃত উপত্যকা বা হিমদ্রোণী। পার্বত্য অঞ্চলে সার্ক বা করির নিচের দিকে হিমবাহ ক্রমশ প্রশস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে সার্ক বা করির নিচের দিকে হিমবাহ কি হয় প্রশস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেখানে হিমবাহ পার্শ্বক্ষয় নিম্নক্ষয় প্রায় সমানভাবে হয় বলে এই আকৃতি কি হয় ইউ আকৃতি হয়ে থাকে। তাহলে ইউ আকৃতি, হিমবাহ উপত্যকা কি আকৃতি, একে ইউ আকৃতি উপত্যকা বা হিমদ্রোণী বলে। তাহলে পার্বত্য অঞ্চলে হিমবাহ চলার সময় না পার্শ্বক্ষয় নিম্নক্ষয় সমান হওয়ার জন্য না ইউ আকৃতি উপত্যকা তৈরি হয়, ঝুলন্ত উপত্যকা। দেখো অনেক সময় পার্বত্য অঞ্চলে সৃষ্ট অপেক্ষাকৃত বেশি শক্তি সম্পন্ন গভীর প্রধান হিমবাহ উপত্যকা দুই পাশ থেকে অনেক কম শক্তি সম্পন্ন অগভীর ছোট, তাহলে বড় হিমবাহের সঙ্গে অগভীর ছোট হিমবাহ মিশছে, এসে মনে হয় যেন উপহিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় আছে। এইভাবে ঝুলে থাকা উপহিমবাহগুলিকে ঝুলন্ত উপত্যকা বলে। এই উপত্যকা বরাবর নদী প্রবাহিত হলে সেখানে জলপ্রপাত সৃষ্টি হয়, তাহলে ঝুলন্ত উপত্যকা সাধারণত কি সৃষ্টি হয়, জলপ্রপাত সৃষ্টি হয়। তারপরে দেখো তারপর হচ্ছে উদাহরণ হিমালয় পার্বত্যের বদ্রীনাথের নিকে কুবের পর্বতশৃঙ্গের কাছে এইরূপ ঝুলন্ত উপত্যকা দেখা যায়। তাহলে হিমালয় পর্বতে বদ্রীনাথের নিকট কুবের পর্বতশৃঙ্গের কাছে, হিমালয় পার্বত্য অঞ্চলে বদ্রীনাথের নিকট কুবর পার্বত্য অঞ্চলে এইরূপ ঝুলন্ত উপত্যকা দেখা যায়। এবার দেখো রসের মতানে, হিমবাহের গতিপথে শিলাখণ্ড ঢিবির আকারে উঁচু হয়ে থাকে, হিমবাহের গতিপথে শিলাখণ্ড ঢিবির আকারে উঁচু হয়ে থাকে। ক্ষয়কার্যের ফলে হিমবাহ প্রবাহের দিকে অবঘর্ষ প্রক্রিয়া শিলাখণ্ডটি মসৃণ এবং বিপরীত দিকে উৎপাটন ক্রিয়ার ফলে এবড়ো বা অসমতল হয়ে যায়। এই ধরনের ঢিবির মতোকে রসের মতানে বলে, রসের মতানে। তাহলে কটা ভূমিরূপ বললাম, তিনটে। পরে দেখো নিয়ত বায়ুগুলির উৎপত্তির ও গতিপথ ব্যাখ্যা করো। পৃথিবীর 3টি স্থানীয় নিম্নচাপ এবং 4টি উচ্চচাপ বলয় থাকার জন্য কতগুলি বায়ু সারা বছর ওই উচ্চচাপ বলয়গুলি থেকে নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিত নির্দিষ্টভাবে প্রবাহিত হয়, একেই কি বলা হয় পথে প্রবাহিত হয়, এদের নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ু প্রধানত 3 প্রকার, আয়ন বায়ু। কি বায়ু, আয়ন বায়ু। দেখো উত্তর দক্ষিণ গোলার্ধে যথাক্রমে কর্কটক্রান্তীয় মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে, তাহলে কর্কটক্রান্তীয় উচ্চচাপ এবং মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে দুটি বায়ু সারা বছর নিয়মিতভাবে, যে দুটি বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাদের বলা হয় আয়ন বায়ু। শ্রেণীবিভাগ, আয়ন বায়ু দুই প্রকার, উত্তর পূর্ব আয়ন বায়ু উত্তর গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে, আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, একে বলা হয় উত্তর পূর্ব আয়ন বায়ু। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, দেখো দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আয়ন বায়ু নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে দেখো
ফেলের সূত্র অনুযায়ী বাম দিকে বেঁকে পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, তাই একে এই বায়ুর নাম আয়ন বায়ু। পশ্চিমা বায়ু দেখো উত্তর ও দক্ষিণ গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে, তাহলে উত্তর ও দক্ষিণ গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় নির্দিষ্টভাবে প্রবাহিত হয় তাকে বলা হয় পশ্চিম বায়ু। তাকে বলা হয় কি? পশ্চিম বায়ু। তাহলে কি বলেছে দেখো, উত্তর দক্ষিণ গোলার্ধে উপক্রান্ত উচ্চচাপ বলয় থেকে যে বায়ু মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নির্দিষ্ট পথে নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে পশ্চিম বায়ু বলে। পশ্চিম বায়ু দুই প্রকার, এক নম্বর হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু, দুই নম্বর হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু, উত্তর পশ্চিম। দেখো উত্তর গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে এবং দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়, তাই কে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী। উত্তর পশ্চিম পশ্চিম বায়ু দেখো দক্ষিণ গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, একে বলা হয় কি বললাম বলয়ের দিকে প্রবাহিত হয়, একে বলা হয় একে বলা হয় উত্তর পশ্চিম বায়ু। এরপর হচ্ছে মেরু বায়ু। দেখো সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিয়মিতভাবে মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে মেরুবায়ু বলে। শ্রেণীবিভাগ, মেরুবায়ু দুই প্রকার, এক নম্বর হচ্ছে উত্তর পূর্ব মেরুবায়ু। উত্তর গোলার্ধে মেরু বায়ু সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে ফেরেলের সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত একে উত্তর পূর্ব মেরুবায়ু বলে। দক্ষিণ পূর্ব মেরুবায়ু দেখো দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে, তাহলে দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কি বলেছে? কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেলের সূত্র অনুযায়ী বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে প্রবাহিত হয়। তাহলে এই ছিল তিনটে নিয়ত বায়ু। এবার আসি ভরা জোয়ার ও মরা জোয়ারের উৎপত্তির কারণ। ভরা জোয়ার ও মরা জোয়ার উৎপত্তির কারণ দেখো, ভরা জোয়ার বা ভরা কটাল বা ভরা জোয়ার পৃথিবীর যেসব জায়গায় দিনে জোয়ারের পরিমাণ একই হয়, সব দিন জোয়ারের পরিমাণ একই থাকে না, সব দিন পৃথিবীর সব জায়গায় জোয়ারের পরিমাণ একই থাকে না। দেখো থাকে না তো, তিথি অনুসারে জোয়ার ভাটা বাড়ে ও কমে। পৃথিবীর ও সূর্যের আকর্ষণ শক্তি চাঁদের আকর্ষণ শক্তি প্রায় অর্ধেক হলে ভূপৃষ্ঠে জোয়ার ভাটা সৃষ্টিতে সূর্যের প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ। অমাবস্যা পূর্ণিমাতে সূর্য চাঁদ পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে সমুদ্রে প্রবল জোয়ার সৃষ্টি হয়, তাকে ভরা কোটাল বা ভরা জোয়ার বলে। পূর্ণিমা তিথিতে পৃথিবী সূর্য চন্দ্রের মাঝখানে থাকে বলে এই অবস্থান থাকে, এই দিন চাঁদের আকর্ষণ ভূপৃষ্ঠের যে স্থানে মুখ্য জোয়ার হয় একই স্থানে তখন সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার হয়। এর প্রতিপাদ স্থানে সময় মুখ্য সৌর জোয়ার এবং গৌণ চন্দ্র জোয়ার সৃষ্টি হয়। চাঁদ ও সূর্যের এইরূপ অবস্থানকে বলে পূর্ণিমা। ফলে পূর্ণিমার দিনে উক্ত স্থানে জোয়ারের বেগ প্রবল হয়। উক্ত স্থানে কি হয়? জোয়ারের বেগ প্রবল হয়, একে পূর্ণিমা তিথি ভরা কোটাল বলে। আবার অমাবস্যা তিথিতে পৃথিবীর একই দিকে সূর্য চন্দ্র পৃথিবীর সঙ্গে একই সরলরেখায়, অমাবস্যা তিথিতে পৃথিবীর একই দিকে চন্দ্র সূর্য অবস্থান করে, ফলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ শক্তি একই দিকে একই সঙ্গে কাজ করে। এই দিন উভয় গোলার্ধে মিলিত আকর্ষণে পৃথিবীর জোয়ারের বেগ অত্যন্ত প্রবল হয়, একে আমরা অমাবস্যা তিথির ভরা কোটাল বলি। তবে অমাবস্যা তিথির ভরা কোটালের বেগ সর্বাধিক হয়, প্রতি মাসে দুবার করে ভরা জোয়ার সংঘটিত হয়। মরা জোয়ার, সূর্যের আকর্ষণের শক্তি চন্দ্রের আকর্ষণ শক্তির প্রায় অর্ধেক। কৃষ্ণ শুক্লপক্ষে অষ্টমী তিথিতে সূর্য চন্দ্র পৃথিবী সঙ্গে একই সরলরেখায় না থেকে সমকোণে অবস্থান করে। পৃথিবী যে স্থানটিকে চন্দ্রের সবচেয়ে কাছে থাকে সেই স্থানে চন্দ্র আকর্ষণ করে, তখন ভূপৃষ্ঠে যে স্থানটি সূর্যের সবচেয়ে কাছে থাকে সূর্য সেই স্থানটিকে আকর্ষণ করে। কাজে উভয়ের অবস্থানে চন্দ্রের প্রভাব যেখানে জোয়ার হয় তা প্রায় সমকোণী স্থানে সূর্য প্রভাবের জোয়ার হয়। এর ফলে চন্দ্রের আকর্ষণে যে দুই স্থানে জল ফুলে উঠতে চেষ্টা করে সূর্যের আকর্ষণে সেই দুই স্থানের জল উচ্চতা কমাতে চেষ্টা করে। এর ফলে জোয়ারের তীব্রতা কমে যায় এবং ভাটার ফলে জলের অবনমন কিছুটা কমে যায়, ফলে জোয়ার এবং ভাটার জলতলে পার্থক্য স্বাভাবিক হ্রাস পায়। এই রকম জোয়ারকে মরা জোয়ার বা মরা কোটাল বলে। সাধারণত প্রতি মাসে দুবার মরা জোয়ার দেখা যায়, প্রতি মাসে দুবার মরা জোয়ার দেখা যায়। এবার হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী। যেমন দেখো মেরু অঞ্চলে বরফ গলন ও পার্বত্য অঞ্চলে হিমবাহ গলন। মেরু অঞ্চলে বরফ গলন এবং পার্বত্য অঞ্চলে হিমবাহ গলন।
দেখো ভূমণ্ডলে গড় উষ্ণতা বৃদ্ধির জন্য মেরু অঞ্চলে বরফ স্তরে, পার্বত্য অঞ্চলে হিমবাহ গলন ঘটবে এবং সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধির ফলস্বরূপ সমুদ্রের উপকূল ভাগের নিচু অংশ জলমগ্ন হবে। উপকূলবর্তী অঞ্চলে মাটি লবণাক্ত অনুর্বর হয়ে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং সমগ্র সামুদ্রিক বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। সমুদ্রের বাস্তুতন্ত্র কী হবে? বিঘ্নিত হবে। সমুদ্র উচ্চতা বৃদ্ধি, দেখো বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে সমুদ্রের জলের যোগান বৃদ্ধি পাবে ও সমুদ্র জলপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি পাবে। বিজ্ঞানীদের মতে বর্তমানে পৃথিবীর গড় উষ্ণতা 1°C বৃদ্ধির ফলে সমুদ্র জলের উচ্চতা 10 থেকে 15 সেমি বৃদ্ধি পেয়েছে। এর ফলে পৃথিবীর নিম্ন উপকূল অঞ্চলে সমুদ্র পৃষ্ঠ থেকে কম উচ্চতা সম্পন্ন দ্বীপগুলি সমুদ্রের জলে নিমজ্জিত হবে। সমুদ্রের জলে কি হবে? নিমজ্জিত হবে। অধঃক্ষেপণের প্রকৃতি ও পরিবর্তন, দেখো বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে আবহাওয়া শুষ্ক হয়ে উঠবে, ফলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাবে এবং ভৌমজলে ভাণ্ডারে টান পড়বে। এইভাবে অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন করবে এবং সমগ্র বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। সমগ্র বাস্তুতন্ত্র কী হবে? বিঘ্নিত হবে। শস্য উৎপাদন বৈশিষ্ট্য, বিশ্ব উষ্ণায়নের ফলে বৃষ্টিপাতের প্রকৃতির পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাতের বন্টন ও চরম অসাম্য দেখা দেবে। ফলে কৃষি জমির পরিমাণ হ্রাস পাবে, অতিবৃষ্টি অনাবৃষ্টি দীর্ঘায়িত হয়ে কৃষিকাজ ফসলের উৎপাদন ব্যাঘাত সৃষ্টি করবে। কৃষি পদ্ধতির পরিবর্তন, দেখো শুষ্ক হয়ে অনাবৃষ্টির পরিমাণ বাড়বে। এর ফলে বৃষ্টিপাত নির্ভর কৃষি এলাকাগুলিতে সেচ ব্যবস্থা নির্ভর করবে। চাষবাস শুরু হবে আর্দ্র কৃষির প্রণালীর পরিবর্তে পৃথিবীতে শুষ্ক কৃষি মিশ্র কৃষির পদ্ধতি প্রসার করবে। তাহলে আর্দ্র কৃষি মানে বৃষ্টির জল বাদ দিয়ে অন্য কৃষিগুলোর প্রসার ঘটবে। ভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য আলোচনা করবো। ভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, দেখো ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্যগুলি হলো বিস্তৃত। দেখো পূর্ব উপকূল সুবর্ণরেখা নদীর মোহনা থেকে শুরু হয়ে দক্ষিণ কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। পশ্চিম উপকূল গুজরাটের কচ্ছ রান থেকে শুরু হয়ে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। সৃষ্টি প্রক্রিয়া, দেখো ভারতের পূর্ব উপকূল সমুদ্র নদীর মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়েছে। তার পূর্ব উপকূল সমুদ্র নদীর মিলিত সঞ্চয় কার্য। আর ভারতের পশ্চিম উপকূল ভূ আন্দোলনজনিত অবনমন এবং সামুদ্রিক সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়েছে। তারপর দেখো অবস্থান, ভারতের উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূল বরাবর পূর্ব উপকূল অবস্থান করেছে। ভারতের গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা বরাবর পশ্চিম উপকূল অবস্থান করেছে। বিস্তার, দেখো ভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূলের অপেক্ষা চওড়া, গড় বিস্তার 100 কিমি, মৃদু ঢালযুক্ত। পশ্চিম উপকূল পূর্ব উপকূল অপেক্ষা সংকীর্ণ, গড় বিস্তার 65 কিমি, অত্যন্ত অধিক ঢালযুক্ত। উচ্চতা সমুদ্র থেকে এই উপকূলের উচ্চতা কম, তাহলে পূর্ব উপকূলের উচ্চতা কম। সমুদ্র থেকে এই উপকূলের উচ্চতা অনেক বেশি। হ্রদ ও বালিয়ারি, দেখো পূর্ব উপকূলের হ্রদ উপহ্রদের সংখ্যা কম কিন্তু বালিয়ারির সংখ্যা বেশি। পূর্ব উপকূলে কি হ্রদ উপহ্রদের সংখ্যা কম, বালিয়ারি বেশি। কিন্তু পশ্চিম উপকূলে হ্রদ উপহ্রদের সংখ্যা বেশি, বালিয়ারির সংখ্যা কম। কেবলমাত্র দক্ষিণ অংশে বালিয়ারি দেখা যায়, কারণ কোথায় বালিয়ারি দেখা? দক্ষিণ প্রবাহিত নদী। এই উপকূলে সমভূমির উপর দিয়ে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি নদী প্রবাহিত। আর এই উপকূল সমভূমির উপর দিয়ে নেত্রাবতী সারাবতী নর্মদা তাপ্তি প্রবাহিত। নেত্রাবতী সারাবতী নর্মদা তাপ্তি প্রবাহিত। বদ্বীপের সংখ্যা, দেখো পূর্ব উপকূলের নদীগুলি বিশাল বিশাল বদ্বীপ গঠন করেছে আর পশ্চিম উপকূলের নদীগুলি কোনো বদ্বীপ নেই। বন্দরের সংখ্যা, পূর্ব উপকূলে কম ভগ্ন হয়, স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর সংখ্যা কম। স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর সংখ্যা কম। আর পশ্চিম উপকূলে বেশিরভাগ ভগ্ন হয়, উপকূল বেশি ভগ্ন হয়, স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি। ভারতের জলবায়ুর উপর মৌসুমের প্রভাব আলোচনা করো। দেখো ভারতের জলবায়ুর উপর কার প্রভাব? মৌসুমী। ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাবগুলি হলো নিম্নরূপ। ঋতু পরিবর্তন, দেখো মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাবর্তনের উপর নির্ভর করে ভারতের জলবায়ু ঋতু পরিবর্তন হয়ে থাকে। গ্রীষ্ম বর্ষা শরৎ শীত পর্যায়ক্রমে এই 4টি ঋতু সুস্পষ্ট লক্ষ্য করা যায়। কার কারণে? মৌসুমী বায়ুর কারণে। জলীয় বাষ্প পূর্ণতা, দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে ভারতের গ্রীষ্মকালে আর্দ্র প্রকৃতি হয়। গ্রীষ্মকাল কেমন হয়? আর্দ্র প্রকৃতির হয় জলবায়ু। জলীয় বাষ্পহীন উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রভাবে শীতকাল, উত্তর পূর্ব মৌসুমের প্রভাবে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। বৃষ্টিপাত, ভারতে মোট বৃষ্টিপাতের অধিকাংশ বৃষ্টিপাত ঘটে থাকে মৌসুমী বায়ুর প্রভাবে। তাহলে ভারতে 85 থেকে 90% বৃষ্টিপাত কোন বায়ুর জন্য? মৌসুমী প্রভাবের জন্য। সমুদ্র থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী ভারতে প্রবেশ করে এবং সারা ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটে। বৃষ্টিপাতের অসম বন্টন, দেখো মৌসুমের প্রভাবে ভারতের সর্বত্র সমানভাবে পড়ে না, তাই ভারতের মৌসুমের বৃষ্টিপাতের বন্টন সর্বত্র সমান নয়। ভারতের পূর্ব থেকে পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। ভারতের পূর্ব দিকে বৃষ্টিপাত বেশি, পশ্চিম দিকে ক্রমশ কম। খরা ও বন্যার প্রাদুর্ভাব, মৌসুমে খামখেয়ালিপনার চরিত্র হওয়ার কোনো বছর অধিক বৃষ্টিপাত হয় কারণে বন্যা এবং খরা দেখা যায়।
এবং কোনো কোনো বছর স্বল্প বৃষ্টিপাতের কারণে প্রাদুর্ভাব দেখা যায় খরা, বায়ুপ্রবাহ। গ্রীষ্মকালে সমুদ্র থেকে স্থলভাগের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ঘূর্ণবাতের উৎপত্তি দেখো, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে শরৎকালে বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাত সৃষ্টি হয় তার প্রভাবে পূর্ব উপকূল বরাবর মাঝে মাঝে প্রবল ঝড়ের সৃষ্টি হয়। বছরে দুবার বৃষ্টি দেখো, তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে মৌসুমী বায়ুর প্রভাবে বছরে দুবার বৃষ্টিপাত হয় সংঘটিত হয়। একবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে, আর একবার উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। দেখো, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবনের কেন্দ্রের কারণ, একাদশী ভবন কেন্দ্রীকরণের কারণ। বর্তমান ভারতে 8টি লৌহ ইস্পাত কারখানার মধ্যে 6টি কারখানায় পূর্ব মধ্য ভারতে অবস্থিত। তাহলে ভারতে মোট 8টি লৌহ ইস্পাত কারখানা রয়েছে, তার মধ্যে 6টাই কোথায় রয়েছে? পূর্ব মধ্য লৌহ ইস্পাত কারখানা। এই শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি উল্লেখ করা হলো। আকরিক লোহা দেখো, বিহারের সিংভূম, উড়িষ্যার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের বায়লাডিলা প্রভৃতি অঞ্চলে উচ্চমানের ম্যাগনেটাইট, হেমাটাইট জাতীয় আকরিক লোহা উত্তোলিত হয়। এই অঞ্চলে ইস্পাত কারখানা ব্যবহৃত হয়। কয়লা, দামোদর অববাহিকা ভারতের শ্রেষ্ঠ কয়লা উত্তোলক অঞ্চল। এই অঞ্চলে ঝরিয়া, বোকারো, গিরিডি, ডালটন অঞ্চলে বলেছে ওডিশার তালচের প্রভৃতি কয়লা ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে বিটুমিনাস জাতীয় কয়লা উত্তোলন করা হয়, যা থেকে লৌহ ইস্পাতের প্রয়োজনীয় কোক কয়লা প্রস্তুত করা হয়। যা থেকে লৌহ ইস্পাতের প্রয়োজনীয় কি কোক কয়লা প্রস্তুত করা হয়। চুনাপাথর দেখো, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ এই অঞ্চলে চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ অঞ্চল প্রভৃতি উৎপাদন বিখ্যাত। উড়িষ্যার বীর মিত্রপুর থেকে চুনাপাথর, গাংপুর থেকে, সুন্দরগড় থেকে ডলোমাইট, কোরাপুট, লালহাটি থেকে, গাংপুর থেকে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। ম্যাঙ্গানিজ জল সরবরাহ, এই অঞ্চলে প্রবাহিত দামোদর, সুবর্ণরেখা, মহানদী, ব্রাহ্মণী প্রভৃতি নদীতে বাঁধ দিয়ে জলধারা নির্মিত করা হয়। সরবরাহ সুনিশ্চিত করা হয়, জল সরবরাহ সুনিশ্চিত করা হয়, যাতে জলের কম না পড়ে। তাই কোন নদীতে বাদ দিয়েছে? দামোদর, সুবর্ণরেখা, মহানদী, ব্রাহ্মণী প্রভৃতি নদীতে বাদ দিয়ে জল সরবরাহ। বিদ্যুৎ, এই অঞ্চলে দামোদর অববাহিকায় স্থাপিত হয়েছে দামোদর অববাহিকা, তিলাইয়া, মাইথন পঞ্চায়েত, হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তাছাড়া এনটিপিসি ও রাজ্য সরকারগুলির দ্বারা স্থাপিত বেশ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র, যেমন দুর্গাপুর, পাত্রাতু, বোকারো প্রভৃতি কেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যায়। পরিবহন, এই অঞ্চলে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের মাধ্যমে এবং 1, 6, 23, 33 নং জাতীয় সড়কের মাধ্যমে ভারতের অন্য অংশের সঙ্গে যুক্ত। ফলে খনি অঞ্চল থেকে কাঁচামাল আমদানি যেমন সুবিধা হয়, খনি অঞ্চল থেকে কাঁচামাল আমদানি যেমন সুবিধা হয়, তেমনি উৎপন্ন ইস্পাত রপ্তানির ক্ষেত্রে সুবিধা হয়। শ্রমিক দেখো, এই অঞ্চলে ঘনবসতিপূর্ণ হওয়ায় সুলভ শ্রমিকের অভাব হয় না। এখানে রয়েছে বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং শিক্ষা কেন্দ্র, ফলে কারিগরি শিক্ষায় দক্ষ শ্রমিকের অভাব নেই। বন্দর, এই অঞ্চলে কাছাকাছি রয়েছে কলকাতা, হলদিয়া, পারদীপ, বিশাখাপত্তনম বন্দর, ফলে যন্ত্রপাতি আমদানি এবং ইস্পাতে বহির্বাণিজ্যের কোনো অসুবিধা হয় না। ইস্পাতের বহির্বাণিজ্যের কোনো অসুবিধা হয় না। চাহিদা, হাওড়া হুগলি শিল্পাঞ্চল, রাঁচি হাতিয়ারি শিল্পাঞ্চল ইঞ্জিনিয়ারিং শিল্পকে কেন্দ্র করে হওয়ায় ইস্পাতের চাহিদা খুব বেশি। তাহলে হাওড়া হুগলি অঞ্চলে শিল্পাঞ্চলে, রাঁচি হাতিয়ার শিল্পাঞ্চল রয়েছে ইঞ্জিনিয়ারিং শিল্প বিকাশের জন্য ইস্পাতের দরকার হয় খুব। দেখো, কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। প্রাকৃতিক পরিবেশ দেখো, জলবায়ু, ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র পরিবেশে বিশেষত নিরক্ষীয় আবহাওয়ায় কফি চাষ ভালো হয়। তাহলে ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র পরিবেশে বা বিশেষত নিরক্ষীয় আবহাওয়ায় কফি চাষ ভালো হয়। উষ্ণতা, কফি চাষের জন্য বেশি উষ্ণতা প্রয়োজন, সাধারণত 20 থেকে 25 ডিগ্রি উষ্ণতায় কফি চাষ ভালো হয়। 20 থেকে 25। বৃষ্টিপাত, 150 থেকে 250 সেন্টিমিটার তার বেশি বৃষ্টিপাত হলে কফি চাষ ভালো হয়, মানে খুব বেশি বৃষ্টিপাত দরকার। ছায়া, দেখো কফি চারাগুলি প্রখর সূর্যরশ্মি থেকে বাঁচানোর জন্য বাগিচার মধ্যে ছায়া প্রদানকারী গাছ হিসেবে কলা, ভুট্টা প্রভৃতি বড় পাতার গাছ ছাড়া রোপণ করা হয়। মৃত্তিকা, লাভাসৃষ্ট উর্বর মাটি, লাল দোআঁশ মাটি কফি চাষের জন্য উন্নত। তাহলে লাভাযুক্ত উর্বর মাটি এবং লাল দোআঁশ মাটি কফি চাষের জন্য উপযুক্ত। ভূমির প্রকৃতি, দেখো ঢালু উচ্চভূমি বিশেষত পার্বত্য পাদদেশে কফি গাছ ভালো হয়। দক্ষিণ ভারতে দক্ষিণে কর্ণাটক, পার্বত্য অন্ধ্রপ্রদেশ, উত্তর কেরালা পর্যন্ত এই অঞ্চলে তামিলনাড়ুর উত্তরাংশে প্রচুর কফি উৎপন্ন হয়। অর্থনৈতিক পরিবেশ, দেখো শ্রমিক, গাছ লাগানো, গাছ পরিচর্যা করা, কফি ফলন তোলা, ভাজা, কফি ফলন গুঁড়ো করা প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। অন্যান্য কফি বাগিচা ফসল, তাই উন্নত পরিচর্যা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এর সঙ্গে বাগিচার মাধ্যমে কফি গাছ লাগানো হয়।
লাগানো থেকে শুরু করে কফি প্রস্তুত করা এবং তাকে বাক্সজাত করে বিদেশে রপ্তানির উপযোগী করে তোলার মতো সব ধরনের ব্যবস্থা থাকতে হবে, সব ধরনের ব্যবস্থা থাকতে হবে। দেখো ব্যবস্থা রাখতে হয়। এছাড়া উন্নত পরিবহন ব্যবস্থা কফি বাগিচা থেকে বন্দর পর্যন্ত প্রচুর মূলধন প্রয়োজন হয়, প্রচুর মূলধনও প্রয়োজন হয়। দেখো এবার আসি ম্যাপ পয়েন্টিং। দেখো 3 নাম্বার শেষ হয়ে গেল, এবার ম্যাপ পয়েন্টিং আসি। দেখেছো ম্যাপ পয়েন্টিং গুলো একটু দেখো, দেখো ম্যাপ পয়েন্টিং গুলো একটু দেখবে। হ্যাঁ দেখো এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুজরাটের কান্ডালা, এখানটায় গুজরাটের কান্ডালা। এই নদীটা হচ্ছে মহানদী, এই নর্মদা নদী, এই নদীটা কি নর্মদা নদী। এইটা দেখো এই যে এখানে দেখো ভারতের এই জায়গাটা, এটা হচ্ছে আরাবল্লী পর্বত, এটা কি আরাবল্লী পর্বত। এই দিকটা দেখো এটা হচ্ছে কলকাতা বন্দর, এই যে ভারতের এই জায়গাটা দেখতে পাচ্ছ কলকাতা। এই জায়গাটা হচ্ছে জানো কি অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আর এই যে ভুটানের এই জায়গাটা, এখানে হচ্ছে চা উৎপন্ন হয়, চা উৎপন্ন হয়। এবার দেখো এই দিকটা দেখো, এই দিকটা হচ্ছে চিরহরিত অরণ্য। এই যে এই সাইডটা কি দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ এটা কি আছে চিরহরিত। এটা হলো দেখো এখানে হচ্ছে চিরহরিত অরণ্য দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিরহরিত অরণ্য। এই যে ভারতের কোন দিকটা, ভারতের নিচের দিকটা এই সাইডটা আছে চিরহরিত অরণ্য। তারপরে দেখো এই যে জায়গাটা এখান থেকে এটা, এখানে না বছর শীতকালে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আর এই যে যে খাসটা রয়েছে এখানে কি রয়েছে জানো, এখানে রয়েছে হচ্ছে জাহাজ নির্মাণ কেন্দ্র। এই যে এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তার এদিকে নিকোবর, তার মাঝে এই জায়গাটার নাম হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। এই জায়গাটার নাম কি 10 ডিগ্রি চ্যানেল। এই ছিল আজকে টোটাল ভূগোল, কোনো প্রশ্ন বাদ না দিয়ে। অতএব সাবস্ক্রাইব করে রাখো, তোমার খুব প্রয়োজনীয়। শুধু ভূগোল নয়, সব সাবজেক্টে 100 পাওয়ার একটা জায়গা তৈরি করার চেষ্টা করব। অতএব তুমি যদি নিতে পারো না, অবশ্যই তুমি ভালো নাম্বার করবেই। সাবস্ক্রাইব করে রাখো, কোনো টিচার দেবে না, সাবস্ক্রাইব করে রাখো। তুমি যেখানে টিউশনি পড়ো তার সঙ্গে কম্পেয়ার করো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।